हमारे 5 साल के लिए जो घोषणा पत्र बनाया था उसके 43% काम शुभेंदु जी ने 100 दिन में पूरा कर दिया है। সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় বলে 100 দিন পরে বলেছিলেন 90% কাজ আমার হয়ে গেছে। এখানে ঐতিহাসিকভাবে একই টোনে কথা বললেন অমিত শাহ, কিন্তু মমতার মতো 90% বলেননি, একদম স্পষ্ট পাস্ট টেন্সে কথা বললেন। সেটা হলো 43% কাজ শুভেন্দু অধিকারী সরকারের হয়ে গেছে। সংকল্পপত্রে যা ছিল তার 43% হয়ে গেছে হচ্ছে বলছেন না, কিন্তু বিভিন্ন দপ্তরের কাজ যেগুলো শুরুই হয়নি, অথচ অমিত শাহ বলে দিলেন যে সংকল্পপত্রে যা ছিল তার 43% কাজ হয়ে গেছে। এটাকে বলা হয় অতিকথন। এই অতিকথনের দোষে মমতা বন্দ্যোপাধ্যায় দোষী ছিলেন, অমিত শাহও আজকে দোষী হলেন, এটাই বলা যায়। এই 3000 টাকা কি সমস্ত মহিলাদের দেওয়া হবে? হ্যাঁ, না কোনো প্রত্যেকটা মহিলাকে দেওয়া হবে। আচ্ছা, এটাই আমাদের সংকল্প। কোনো প্যারামিটার নেই, প্রত্যেকটা মহিলাকে দেওয়া হবে। লিস্ট সরকারের কাছে থাকে, ওই লিস্টের আমরা একটা প্রয়োজন করে প্রত্যেকটা মহিলাকে পশ্চিমবাংলায় বিজেপির সরকার দিবে, এটা আমাদের সংকল্প। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনসভায় বলতো যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, সবাই পাবেন না। ফলে তখন সেটাকে কাউন্টার করার জন্য স্মৃতি ইরানি হোক, শুভেন্দু অধিকারী হোক বা অন্য নেতারা হোক, সবাই বলতেন সবাই পাবেন, কোনো চিন্তা করবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছে, মিথ্যে প্রচার করছে। এখন ওই জায়গার থেকে তুমি একটা সমালোচনা অবশ্যই করতে পারো যে যারা বলেছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা সবাই পাবেন, প্রতি মহিলা পাবেন, তারা যখন পাচ্ছেন না তখন কিন্তু তাদের হতাশা হচ্ছে। কিন্তু এবং একই সাথে অশুভ লক্ষণ হলো সর্বরী মুখোপাধ্যায়ের যে তাণ্ডব চালাবো, সারা রাত জুড়ে তাণ্ডব চলবে, এইটা অশুভ লক্ষণ। আমাদের লোকেরা ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, আমি বলেছিলাম এগুলো চলবে না, বন্ধ করুন, এবং সেদিন আমরা করেছিলাম। এসএফআইয়ের অফিস টফিস ভেঙে দেওয়া হয়েছিল। আবার যদি ওখানে এরকম দেশবিরোধী গতিবিধি বা স্লোগান উঠে, একই ঘটনা ঘটবে, আবার সার্জিক্যাল স্ট্রাইক হবে। তুমি ভাবো কতটা অ্যান্টি ন্যাশনাল মানসিকতা হলে সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলেন। তার কারণ হলো সার্জিক্যাল স্ট্রাইক আমাদের আর্মি, আমাদের সেনাবাহিনী মাতৃভূমি রক্ষা করার জন্য পালন করেন, তাদের পাকিস্তানের বিরুদ্ধে তারা পালন করেছেন। ফলে তারা মাতৃভূমি রক্ষা করার জন্য আমাদের সেনাবাহিনী যে অপারেশন করে সেটা সার্জিক্যাল স্ট্রাইক নাম ছিল। সেই সার্জিক্যাল স্ট্রাইক তুমি ভারতের নাগরিকের বিরুদ্ধেই চালিয়ে দিবে। তাহলে যারা টুকরে টুকরে গ্যাং বলে বা যারা আজাদির ঝুটা বলে, তারা যেমন অ্যান্টি ন্যাশনাল, দিলীপ ঘোষের বক্তব্যও তো অ্যান্টি ন্যাশনালই বক্তব্য। যেভাবে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় এবিভিপি দখলদারিতে চলে গেছে, তারপরে কিন্তু একই গল্প আমরা শুনবো যে তৃণমূল শাসনকালে তৃণমূল ছাত্র নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ, মারপিট, দাঙ্গা লাগানো, তারপরে মনোজিৎ মিশ্র মডেল, সেই ছবি কিন্তু রিপিটেশন হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ দখলদারির রাজনীতি ক্যাম্পাসে আবার প্রতিষ্ঠা হতে পারে। দুই গোষ্ঠীর মধ্যে এই ধরনের মারপিটটা ইজ ভেরি আনফর্চুনেট, ব্রিংস এ ভেরি ব্যাড নেম টু দ্য স্টেট। আর যাদবপুর ইউনিভার্সিটির ছবিটাও একটা আবার একটু কিছুভাবে গন্ডগোল করে দেয়। ফলে আমি বলবো স্বপন দাশগুপ্ত, তোমার যে বাইট চলছে, স্বপন দাশগুপ্ত যে বক্তব্য রেখেছেন আমি তাকে সাধুবাদ জানাই। কিন্তু সব থেকে আমার খারাপ লেগেছে যে যাদবপুরের যে এমব্লেমটা, সেটাকে নিয়ে কিরমভাবে ধ্বংস হয়ে গেল। ধ্বংস হয়তো হয়নি, ওটাকে আবার রিপেয়ার করা যাবে, কিন্তু অসম্মান করা হয়েছে, সেটার কোনো সন্দেহ নেই। বিশ্ববিদ্যালয়ের লোগো হলো অত্যন্ত পবিত্র বিষয়, সেইটাকে তারা যেভাবে ভেঙেছেন তার বিরুদ্ধে সরাসরি মুখ খুলেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এটা অত্যন্ত শুভ লক্ষণ। দেখুন, বাংলার মানুষ পরিবর্তন চেয়েছিল, বাংলার মানুষ পরিত্রাণ চেয়েছিল। কার হাত ধরে বলুন তো সেই পরিবর্তন হলো? আর কেউ নয়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বারবার রাজ্যে এসেছেন, মানুষের মনে আশা জাগিয়েছেন এবং এই সরকারের সংকল্পপত্র তিনি তুলে ধরেছেন। এবং সংকল্পপত্র নিয়ে আজ শিলিগুড়িতে তিনি যেটা বললেন যে বিজেপি সরকার যা যা সংকল্পপত্রে লিখেছিলেন তার 100%-এর মধ্যে 43% কাজ হয়ে গেছে। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, কথা বলবো স্যারের সাথে। স্যার,
43% কাজ হয়ে গেছে। এই 100 দিনেই শুভেন্দু অধিকারীর সরকার 100 ভাগের 43 ভাগ কাজ করে দিয়েছে। 100 দিন 100%-এর 43। দেখো, আমার সংকল্পপত্রটা একদম মুখস্থ। তুমি যদি প্রথম পাতাতে শেষ পাতা পর্যন্ত বলতে বলো, আমি একদম না দেখে মুখস্থ বলতে পারবো। সংকল্পপত্রে যা বলা হয়েছে সেই প্রকল্পগুলো কার্যকারী করার চেষ্টা সরকার করছেন, কিন্তু সবগুলোই শুরু হয়েছে, অনেকগুলোই শুরু হয়েছে এবং অনেকগুলোই শুরু হবে। ধরো, সরকার গঠন করতেই 100 দিনের মধ্যে অমিত শাহদের প্রায় 30-35 দিন চলে গেছে। তুমি জানো যে মন্ত্রিসভা বন্টন করতেই 1 মাসের উপর সময় চলে গেছিল। ফলে বাকি যে সময়টা তারা পেয়েছেন তাতে সমস্ত মন্ত্রীরাই 1-2 বাদ দিয়ে সব নতুন মন্ত্রী, নতুন প্রথমবার এমএলএ হয়েছে। ফলে তাদের বিভিন্ন দপ্তর বুঝতে সময় লাগছে এবং অধিকাংশ ক্ষেত্রেই দপ্তরের কাজকর্ম কিন্তু শুরুই হয়নি। যেমন ধরো, এই যে দমকল দপ্তর, তুমি জানো মির্জা গালিব স্ট্রিটে একটা বড় দুর্ঘটনায় 9 জনের মৃত্যু ঘটল কাণ্ডে। সেই ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট এখনও কোনো পলিসি সিদ্ধান্তই নিয়ে পারেনি। ধরো কৃষি দপ্তর, একটা বড় দপ্তর, তারা কোনো মেজর পলিসি সিদ্ধান্তই এখনও নিতেই পারেনি, নেওয়া তারপরে ইমপ্লিমেন্ট করা। ধরো শিক্ষা দপ্তর, স্কুলগুলোর ম্যানেজিং কমিটি এসআইআরদের অধীনে, মানে স্কুল ইন্সপেক্টরদের অধীনে। এক একজন স্কুল ইন্সপেক্টরের 40-50 জন করে 50টি করে স্কুল, তাদের লিভ অ্যাপ্লিকেশনের ফাইল যাচ্ছে, এসআই সেটাকে অ্যাপ্রুভ করতে পারছেন না, সময় নেই। আবার বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে স্কুলের বিল্ডিংয়ের হয়তো কিছু মেরামতির কাজ করবেন, চেক সই করছেন না এসআইআররা। ফলে স্কুল দপ্তরের কাজকর্মই শুরু হয়নি এসআই। আবার কলেজ বিশ্ববিদ্যালয়ে যদি তাকাও, কেবল একটা কর্মশালা হলো, এখনও কলেজগুলোর গভর্নিং বডিই তৈরি হয়নি। মানে গভর্নিং বডিগুলো সাব ডিভিশনাল অফিসার বা এসডিওর নিয়ন্ত্রণ করছে। এসডিওদের ক্ষেত্রেও একই প্রবলেম, তারা চেক সই করতে পারছেন না, তারা অনেক ক্ষেত্রে নিয়ম জানেন না, কত কাজ করবে একসাথে, না নিয়মও জানেন না। ফলে স্কুল কলেজের যে প্রমোশনগুলো আটকে রয়েছে। ফলে সরকার কাজ শুরু করেছে যদি অমিত শাহ বলতেন তাহলে সেইটা কিন্তু অনেক ভালো হলো। কিন্তু পশ্চিমবাংলার ট্র্যাডিশন যেটা, সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিন পরে বলেছিলেন 90% কাজ আমার হয়ে গেছে। এখানে ঐতিহাসিকভাবে একই টোনে কথা বললেন অমিত শাহ, কিন্তু মমতার মতো 90% বলেননি, একদম স্পষ্ট পাস্ট টেন্সে কথা বললেন। সেটা হলো 43% কাজ শুভেন্দু অধিকারী সরকারের হয়ে গেছে। সংকল্পপত্রে যা ছিল তার 43% হয়ে গেছে, হচ্ছে বলছেন না। কিন্তু যেমন রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যেমন রিপোর্ট পাস করা হয়েছে, এবার যেটা বলার, এটা পশ্চিমবাংলার সেই ট্র্যাডিশন অনবরত চলছে। মমতার 90% আর অমিত শাহ 43%, বলা যায় যে কিছুটা লজিক্যাল। কিন্তু তোমায় আমি বলছি, ধরো নারী কল্যাণ দপ্তরের অধীনে তোমার গিয়ে আগে ছিল লক্ষ্মীর ভাণ্ডার, এখন সেটা অন্নপূর্ণা যোজনা হয়েছে। এই অন্নপূর্ণা যোজনায় এখনও বহু সংখ্যক মানুষের নাম আসেনি, বহু সংখ্যক জেনুইন বেনিফিশিয়ারি ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। বহু মানুষ, মানে জেনুইন মানুষ, মানে যারা সরকারের ক্রাইটেরিয়া পূরণ করেছে, সরকারের মাপকাঠি পূরণ করেছে, তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। ফলে এইভাবে যদি তুমি দেখো তাহলে কোনো কাজ, ধরো পিডাব্লিউডি ডিপার্টমেন্ট তো কাজ শুরুই করেনি। বর্ষার সময় রাস্তা সাধারণত মেরামতি হয়, তাপ্পি লাগানো হয়, এবার সে কাজটাও হয়নি। ফলে পিডাব্লিউ ডিপার্টমেন্ট কাজই শুরু করতে পারেনি। তারপরে ইরিগেশন ডিপার্টমেন্টের কাজ শুরুই হয়নি। তারপরে তোমাকে মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ শুরুই হয়নি। স্বাস্থ্য ডিপার্টমেন্ট একটু নড়ে চড়ে বসেছে, 2-1টা অন্তত পলিসি সিদ্ধান্ত, কয়েকটা মনিটরিং কাজ করেছে। কী কারণে অমিত শাহকে এত তড়িঘড়ি বলতে হলো যে শুভেন্দু অধিকারীর শাসনকালে 43% কাজ হয়ে গেছে?
যা সংকল্পপত্রে দেওয়া হয়েছিল এটা না বললে পারতেন। দেখো, মানুষ এতে বিরক্ত হয়। মানুষ, আমরা যেমন বলেছি যে শুভেন্দু অধিকারী পারফরমেন্স খুব ভালো, দ্রুততার সাথে কাজ করছেন, সকাল 5:30 থেকে রাত্রি 1:30 পর্যন্ত কাজ করছেন এবং বিভিন্ন কাজে গতি আনার চেষ্টা করছেন। এই সমস্ত কনটেক্সটে তার যে ভূমিকা দেখতে পাচ্ছি, সেই কনটেক্সটে আমি তোমায় বলেছিলাম যে শুভেন্দু অধিকারীকে আমি 80-90% নাম্বার দেব। কিন্তু কাজ হয়ে যাওয়া এক জিনিস, আর হলো মুখ্যমন্ত্রীর ভূমিকা আরেক জিনিস। মুখ্যমন্ত্রীর ভূমিকা সমাজের নানা স্তর থেকে প্রশংসিত হয়েছে, আমরা প্রশংসা করেছি, কিন্তু বিভিন্ন দপ্তরের কাজ যেগুলো শুরুই হয়নি, অথচ অমিত শাহ বলে দিলেন যে সংকল্পপত্রে যা ছিল তা 43% কাজ হয়ে গেছে। এটাকে বলা হয় অতিকথন। এই অতিকথনের দোষে মমতা বন্দ্যোপাধ্যায় দোষী ছিলেন, অমিত শাহও আজকে দোষী হলেন, এটাই বলা যায়। স্যার, লক্ষ্মী ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার, সেই জন্য জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে, জায়গায় জায়গায় মানে একদম অশান্তি ফেটে পড়ছে। দেখো, যেটা তোমায় বলার যে এটা এখনও সরকার পেরে উঠতে পারেনি। আমার মোবাইলটা যদি আমার হাতের সামনে থাকতো তোমায় দেখাতে পারতাম, বহু লোক, জেনুইন রিক্সা চালকের বউ, ঠেলা চালকের বউ, আমাদের বিশ্ববিদ্যালয়ের 4th শ্রেণীর কর্মচারীর তার ভাইয়ের বউ, মানে তারা কৃষক পরিবারের, ক্ষুদ্র প্রান্তিক কৃষক, কেউই পায়নি। মানে এটা একটা বিরাট সংখ্যক এবং তাদের কিন্তু ক্ষোভ বিক্ষোভ বাড়ছে। দেখো, মানুষ, সাধারণ মানুষ যখন বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন, তখন কিন্তু তোমায় বুঝতে হবে যে প্রবলেমটা মেটেনি। ঠিক, আমি একটা কথা স্যারকে শুধু বলবো, স্যার 26,000-এ আমরা যোগ্য অযোগ্য খুঁজতে গেছি, সেখানে 26,000-ই জলাঞ্জলি হয়ে গেছে। আপনি জানেন, লক্ষ্মী এই অন্নপূর্ণা যোজনাতে আপনি যোগ্য হলে তবেই পাবেন, আপনি অযোগ্য হলে তবেই, আপনি যোগ্য কি অযোগ্য, আবার সেই যোগ্য কি অযোগ্য, তার মানে অন্নপূর্ণা যোজনাটাও কি যাবে ভোগে? না, দেখো, মানে না তা নয়, এখানে কিন্তু বুঝতে হবে আমরা সরকারের সাথে একমত। তাহলে স্মৃতি ইরানি কেন বলেছিল স্যার যে আমরা প্রতিটা মহিলাকেই দেবো, প্রতিটা মহিলা, তখন বলে দিত যোগ্য অযোগ্য আপনারা, আমাদের একটা মাপকাঠি থাকবে, তাতে যদি বিচার বিবেচনা করে দেখা হয় আপনি পাবেন, তাহলে পেতে পারেন। তাহলে সেই কথা তো বলে দেওয়া উচিত ছিল। নির্বাচনের সময় স্মৃতি ইরানি কেন, শুভেন্দু অধিকারী সবাই বলেছিলেন যারাই লক্ষ্মীর ভাণ্ডার পায় তারাই অন্নপূর্ণা যোজনা পাবে, আর কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, ওই অ্যাকাউন্টে চলে যাবে আপনাদের, একদম এইভাবেই বলেছিল। ফলে নির্বাচনের সময় জয়ের জন্য তারা বলেছেন। স্মৃতি ইরানির যে বাইটটা তুমি দেখতে পাচ্ছ, সেই বাইটটা তুমি যদি শুভেন্দু অধিকারীতে দেখো, একই কথাই তারা বলেছিলেন, এমনকি সুকান্ত মজুমদাররা একই কথাই বলেছিলেন। ফলে প্রত্যেকেই কিন্তু বলেছিলেন যারাই লক্ষ্মীর ভাণ্ডার পায় তারা কেউই বঞ্চিত হবেন না, কারণ তৃণমূল থেকে তো এটা প্রশ্ন তুলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনসভায় বলতো যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, সবাই পাবেন না। ফলে তখন সেটাকে কাউন্টার করার জন্য স্মৃতি ইরানি হোক, শুভেন্দু অধিকারী হোক বা অন্য নেতারা হোক, সবাই বলতেন সবাই পাবেন, কোনো চিন্তা করবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছে, মিথ্যে প্রচার করছে। এখন ওই জায়গার থেকে তুমি একটা সমালোচনা অবশ্যই করতে পারো যে যারা বলেছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা সবাই পাবেন, প্রতি মহিলা পাবেন, তারা যখন পাচ্ছেন না তখন কিন্তু তাদের হতাশা হচ্ছে। কিন্তু তারপরেও স্যার একটা কারণ উঠে এসছে, ওনারা বলবেন যে আপনারা সমালোচনা করছেন এত ফেক পেতো, তাহলে ফেক পেতো তাদেরকে আইডেন্টিফাই করে বাদ দিন, যারা জেনুইন তাদেরকে দিন না। কিন্তু এখানে আমি তোমার সাথে একটু ডিফার করব। আমরা কিন্তু বিভিন্ন সময় স্টুডিওতে বসে বলেছি বা লিখেছি যে সবার লক্ষ্মী ভাণ্ডার পাওয়া উচিত নয়। ধরো যে সরকারি কর্মচারী, তার বউ যদি লক্ষ্মীর ভাণ্ডার পায়, বা প্রমোটারের বউ লক্ষ্মীর ভাণ্ডার পেত, বা বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে ডাক্তারবাবুর ওয়াইফও লক্ষ্মীর ভাণ্ডার পেত, অথবা কোনো বেসরকারি সংস্থায় ভালো চাকরি করে সেও লক্ষ্মীর ভাণ্ডার পেত, মানে ইনকাম ট্যাক্স রিটার্ন দেয়, মানে 12 লাখ টাকার উপরে রোজগার, তারাও লক্ষ্মীর ভাণ্ডার পেত, আবার পুরুষরাও লক্ষ্মীর ভাণ্ডার পেত। ফলে ঝাড়াই বাছাই করার প্রয়োজন রয়েছে, প্রয়োজন ভিত্তিক দেওয়া উচিত। সরকারি টাকা অপচয় যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেটা আমি একেবারেই সমর্থন করি না। কিন্তু একদিন সেম টাইম, মানে 3 মাস হয়ে যাওয়ার পরে এখনও সরকারের মাপকাঠিতে যারা জেনুইন, সরকারের মাপকাঠিতে যারা প্রয়োজনীয়, সরকারের মাপকাঠিতে যারা নিডি,
তারাও কিন্তু এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না। তাদের মানে স্ট্যাটাস রিপোর্টে দেখাচ্ছে পেন্ডিং, প্রসেসিং, রিজেকশন ইত্যাদি নানা গল্প আছে। কিন্তু আমরা বলবো, আমি মুখ্যমন্ত্রীকে আবেদন করব তোমার চ্যানেলের মাধ্যমে, যে আপনি আমলা নির্ভর হবেন না। এক্ষেত্রে আমলা নির্ভর হলে ভীষণ ভুল হবে। পার্টিকে নামিয়ে দিন, পার্টিও দেখুক যে জেনুইন কারা বাদ যাচ্ছে। তা কারণ আমলা নির্ভর হলে কিন্তু ভীষণ ভুল করবেন। প্রচুর ক্ষেত্রে কিন্তু আমলারা সেই সংবেদনশীলতা তাদের থাকে না। ফলে একজন রিক্সা চালক যখন যাচ্ছেন বিডিও অফিসে খোঁজ খবর নিতে বা তথ্য দিচ্ছেন, সেগুলো সঠিকভাবে আপলোড হচ্ছে কি হচ্ছে না তার সমস্যাটা আমরা জানি এসআইআরে হয়েছে গো। বহু সংখ্যক মানুষ আমার কাছে আসে, সকাল হতে আমি ফোন পাই, লোকে কি কারণে জানে, আমার তো সামান্যতম ক্ষমতা নেই, কিচ্ছু নেই, আমার কথা কেউ শোনে না, পাত্তাই দেয় না আমাকে কেউ। অথচ শয়ে শয়ে লোক আমার বাড়িতে আসে, এসে দাদা এই আমার নাম এসআইআরে বাদ পড়ে গেছে, আমার নামটা উঠানোর জন্য আপনি একটু প্লিজ দয়া করে চেষ্টা করুন। আমি অসহায়ভাবে বলি, দাদা আমি আপনাদের কিছুই সাহায্য করতে পারবো না, কোনো রাজনৈতিক নেতাই আমাকে পছন্দ করে না। কিন্তু তাতেও তারা বিশ্বাস করেন না, বাধ্য হই একে তাকে ফোন করতে। কিন্তু আমি একই কথা বলবো যে শুভেন্দু অধিকারীকে, যে অন্নপূর্ণা যোজনায় শুধু আমলা নির্ভর হয়ে আপনি যদি বিশ্বাস করেন, আমলাদের উপর পুরো বিশ্বাস রাখেন, তাহলে ভীষণ ভুল করবেন। বহু জেনুইন মানুষ বিভিন্ন জেলায় কিন্তু অন্নপূর্ণা যোজনার নাম তাদের আসেনি, টাকা তারা পাচ্ছেন না, এবং তাদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। কেউ কেউ গিয়ে কিন্তু বিভিন্ন জায়গায়, বিশেষ করে বিডিও অফিসে, কেউ পুরসভাতে গিয়ে ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছে। আশা করি সেই ছবিগুলো আপনার কাছে পৌঁছচ্ছে। ফলে আমি আবারও বলবো যে পার্টির জায়গা থেকেও কিন্তু আপনাদের দেখা উচিত যে মানুষ কি সবাই, অর্থাৎ নিডি মানুষও কি বঞ্চিত হচ্ছে, এই জিনিসটা কিন্তু আপনাদের দেখা উচিত। স্যার, যাদবপুর ইউনিভার্সিটি আপনি দেখেছেন কালকে কার্যত যাদবপুরের যে লোগো, ঐতিহ্যপূর্ণ সেই লোগো ভেঙে হাতে ধরেছিলেন একজন, মানে খুবই দুঃখজনক সেই বিষয়। সেটা নিয়ে স্বপন দাশগুপ্ত অর্থমন্ত্রী আমাদের রাজ্যে, তিনি নিন্দা প্রকাশ করেছেন। কিন্তু দিলীপ ঘোষ বলেছেন যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক হবে। প্রথম কথা, আমি মুখার্জিও আর একটা মন্তব্য করেছে, উনিও ওখানে গিয়েছিলেন, গিয়ে বলেছেন তাণ্ডব লীলা হবে। প্রথম কথা বলবো, তুমি সর্বরী মুখোপাধ্যায়, যিনি যাদবপুর কেন্দ্রের বিধায়িকা, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়টা মনে রাখবে কসবা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিধায়িকা উনি নন। তারপরে উনি কেন গেলেন উনি বলতে পারবেন। দ্বিতীয় যেটা, সেটা হলো যে এবিভিপি এবং এসএফআইয়ের মধ্যে মতাদর্শগত লড়াই এটা হবে, এটাই স্বাভাবিক। বিজেপির সাথে সিপিএমের মতাদর্শগত লড়াই রাজ্য জুড়ে হবে, এটাই স্বাভাবিক। কারণ দুই মেরুর মতাদর্শে বিশ্বাসী করে। বিজেপি বা এবিভিপি বিশ্বাস করে হিন্দুত্বের রাজনীতিতে, হিন্দু জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করে। আর অন্যদিকে লেফট বা কংগ্রেস বা অন্য ঘরানার রাজনীতি যারা করেন, তারা সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন, লিবারালিজম বা উদারবাদে বিশ্বাস করে। ফলে ধর্মভিত্তিক হিন্দুত্বের রাজনীতি আর ধর্মকে বাইরে রেখে, রাজনীতির বাইরে রেখে উদারবাদী ভাবনা, এর মধ্যে সংঘাত অনিবার্য ছিল। কিন্তু আমি আশা করেছিলাম যে এই সংঘাতটা মানে নির্বাচনের মাধ্যমে হোক, এই সংঘাতটা নির্বাচনী প্রচারের সময় হোক। কিন্তু যেটা হলো মানে 20 তারিখ রাত্রেবেলা, সেটা হলো যে প্রায় গুন্ডামি এক পর্যায়ে আমি দেখতে পেলাম। আমি কিন্তু আবারও তোমায় বলছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, এটা এক ধরনের আধিপত্য কায়েম করা। অর্থাৎ এসএফআইয়ের আধিপত্য আছে বা বামেদের আধিপত্য আছে, এটা ফ্যাক্ট, বামেদের আধিপত্য আছে থাকা, কিন্তু ওরা প্রতি আধিপত্য, অর্থাৎ এবিভিপি নিজে আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছে। আমার প্রশ্ন হচ্ছে, এই আধিপত্যটা যদি নির্বাচনের মাধ্যমে, ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে হয়, আমার কিছু বলার নেই। কিন্তু আমি মনে প্রাণে চাই যে রাজ্য সরকার ছাত্র সংসদ নির্বাচন দ্রুততার সাথে করুক। না হলে যেভাবে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে এবিভিপি দখলদারিতে চলে গেছে, তারপরে কিন্তু একই গল্প আমরা শুনবো যে তৃণমূল শাসনকালে তৃণমূল ছাত্র নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ, মারপিট, দাঙ্গা লাগানো, তারপরে মনোজিৎ মিশ্র মডেল, সেই ছবি কিন্তু রিপিটেশন হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ দখলদারির রাজনীতি ক্যাম্পাসে আবার প্রতিষ্ঠা হতে পারে।
তার থেকে অনেক বেটার যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রেখেছিল, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সংসদের নির্বাচনের মাধ্যমে নেতা হয়েছিলেন। শুভেন্দু অধিকারী আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু ছাত্র নেতার থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন। এইভাবে সুজন চক্রবর্তী থেকে শুরু করে আজকে কংগ্রেসের যে যারা নেতা আছেন, শুভঙ্কর সরকার, তারা সবাই ছাত্র নেতার থেকে রাজনীতির মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আজকে রাজ্য রাজনীতিতে উঠে এসেছেন। ফলে আমি চাইব রাজ্য সরকার কাল বিলম্ব না করে অন্ততপক্ষে ছাত্র সংসদ নির্বাচন, যেটা বছরকের বছর আটকে রয়েছে, হচ্ছে না, তাদের সেই অধিকার আছে ছাত্র সংসদের অংশগ্রহণ করার। ফলে ছাত্র সংসদে অংশগ্রহণ করতে গেলে ছাত্র সংসদের নির্বাচন করতে হবে। সেই ছাত্র সংসদের নির্বাচনের প্রচারের সময় আমরা পরিষ্কার দেখতে চাই শান্তিপূর্ণভাবে একদিকে এবিভিপি হিন্দু জাতীয়তাবাদী ভাবনা নিয়ে আসবে, আর অন্যদিকে বাম, কংগ্রেস বা অন্যরা তারা উদারবাদী ধর্মনিরপেক্ষ ভাবনা নিয়ে আসবে। বেশি সংখ্যক ছাত্র যাকে সমর্থন করবে সে সংসদ দখল করবে। কিন্তু যেটা হলো যাদবপুরে, সেটা হলো এক ধরনের আধিপত্য জোর খাটিয়ে যে আমি ক্ষমতায় এসেছি, তোমরা বামেরা কেন ওখানে থাকবে, আমরা এখন দখলদারি নিব, বামেদের মানে গাজোয়ারি করে আমি সরিয়ে বিশ্ববিদ্যালয়ের দখল নিব। এই দখলদারি রাজনীতিটাই কিন্তু মানুষ বিপক্ষে ছিল। এই দখলদারি রাজনীতির বিপক্ষেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গিয়ে মানুষ ভোট দিয়েছেন, এবং এই দখলদারি রাজনীতিটার থেকে মানুষ মুক্ত থাকতে চান। ফলে আমি বলবো স্বপন দাশগুপ্ত, তোমার যে বাইট চলছে, এবং একই সাথে অশুভ লক্ষণ হলো সর্বরী মুখোপাধ্যায়ের যে তাণ্ডব চালাবো, সারা রাত জুড়ে তাণ্ডব চলবে, এইটা অশুভ লক্ষণ। আর একইভাবে দিলীপ ঘোষের অশুভ লক্ষণ হলো যে প্রয়োজনে সার্জিক্যাল স্ট্রাইক চালাবো। তুমি ভাবো কতটা অ্যান্টি ন্যাশনাল মানসিকতা হলে সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলেন। তার কারণ হলো সার্জিক্যাল স্ট্রাইক আমাদের আর্মি, আমাদের সেনাবাহিনী মাতৃভূমি রক্ষা করার জন্য পালন করেন, তাদের পাকিস্তানের বিরুদ্ধে তারা পালন করেছেন। ফলে তারা মাতৃভূমি রক্ষা করার জন্য আমাদের সেনাবাহিনী যে অপারেশন করে সেটা সার্জিক্যাল স্ট্রাইক নাম ছিল। সেই সার্জিক্যাল স্ট্রাইক তুমি ভারতের নাগরিকের বিরুদ্ধেই চালিয়ে দিবে। তাহলে যারা টুকরে টুকরে গ্যাং বলে বা যারা আজাদির ঝুটা বলে, তারা যেমন অ্যান্টি ন্যাশনাল, দিলীপ ঘোষের বক্তব্যও তো অ্যান্টি ন্যাশনালই বক্তব্য। ফলে আমি তোমাকে সব মিলে বলবো বিতর্কের অবসান ঘটতে পারে যদি একটা নিরপেক্ষ নির্বাচন, মানে ছাত্র সংসদ নির্বাচন হয়, সেখানে দুটো স্তরের, অর্থাৎ এবিভিপি তার রাজনৈতিক আদর্শ নিয়ে যাবে, বামেরা তাদের আদর্শ নিয়ে যাবে, কংগ্রেস তাদের আদর্শ নিয়ে যাবে, এবং তারপরে ছাত্র সংসদ নির্বাচনে যে জয়ী হবে তারা সেই কলেজ বিশ্ববিদ্যালয়ের পরিচালন ব্যবস্থা। পুলিশ যে ভূমিকা নিয়েছে ভীষণ আপত্তিকর। প্রথমত উপাচার্য সঙ্গে সঙ্গে এফআইআর করার কথা ছিল, যারা বহিরাগত তাদেরকে, উপাচার্য সেটা করেননি, এটা মারাত্মক ভুল। দ্বিতীয়, যেটা পরে করেছেন, আজকে করেছেন, অনেক মানে ঠেলা খেয়ে উনি এফআইআর করেছেন। দ্বিতীয় যেটা, সেটা হলো বাইরের থেকে যারা ঢুকলো, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বলে কিছু থাকবে না। বিশ্ববিদ্যালয়ে এত কোটি কোটি টাকা খরচা করছে যে মানে কর্মীদের জন্য, নিরাপত্তা কর্মীদের জন্য, তারা কেন আটকাতে পারলো না, এই প্রশ্নটা আমার থাকবে। তারা কেন বহিরাগতদের অ্যালাউ করলো, এবং সঙ্গে সঙ্গে পুলিশ যারা বহিরাগত এসেছিল তাদেরকে অ্যারেস্ট করলো না, এটা যেমন থাকলো। এমব্লেম যারা ভাঙলো তাদেরকে অ্যারেস্ট করা হলো কি না, এবং উপাচার্য কেন এত দেরিতে এফআইআর করলেন, এই সব মিলে কিন্তু আমি বলবো যে এর মধ্যে এক ধরনের তোষামতকারী রাজনীতি আছে, যেটা আমি তোমাকে বারবার বলি যে পুলিশ জানো তো কার শাসকের ছাড়া পুলিশ কারো নয়। এটা এই যে শ্রমিক বলতো না যে এটা পশ্চিমবঙ্গ সরকার, না, দিনের শেষে পুলিশের ভূমিকা একেবারে বিজেপি সরকারের। এটা পুলিশ বুঝিয়ে দেয়, আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয়। যাদবপুরের ঘটনা কেন, অন্য যে কোনো ঘটনায় পুলিশ আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে তারা বিজেপি সরকারের পুলিশ, বিজেপির পুলিশ। ফলে এই জায়গা কিন্তু শ্রমিক যতই বলুক এটা পশ্চিমবঙ্গ সরকার চলছে, না, শ্রমিক একেবারেই নয়, এটা বিজেপি সরকার চলছে, সেটা প্রতিনিয়ত কিন্তু ধরা পড়ছে। এবং আরেকটা বিষয়, সেটা হলো যে তুমি যদি লক্ষ্য করো বিশ্ববিদ্যালয়গুলো যারা চালান, উপাচার্য বা রেজিস্ট্রার বা আরও যারা চালান, আমার মতন অধ্যাপকরাই তো সেখান থেকে উঠেছে। আমিও তো, আমার যা রেজাল্ট আছে, মানে ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমি তো যদি চেষ্টা করতাম আমিও তো কোনো একটা পদে যেতে পারতাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এই পাপ আমারও পাপ, এ পাপ অধ্যাপক কুলের পাপ, যে আমরা যারা অধ্যাপক হই মেরুদণ্ড শক্ত রাখতে পারি না।
আমরা একটা পদে যেতেই পারি, কাউকে না কাউকে তো বিশ্ববিদ্যালয় চালাতে হবে, বিশ্ববিদ্যালয় চালাতে গেলে উপাচার্য পদে বসতে হবে। কিন্তু উপাচার্য পদে বসার পরে সরকার না চাইলেও, ধরো জগন্নাথ চট্টোপাধ্যায় চাইছে না যে আমাকে তোষামত করুন, কিন্তু ওরা গিয়ে তোষামত জগন্নাথকে করবেই। সরকার শুভেন্দু অধিকারী চাইছে না, শুভেন্দু চাইছে যে ভাই তোমরা শান্তিপূর্ণভাবে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো চালাও, নিরপেক্ষভাবে চালাও। কারণ কলেজ বিশ্ববিদ্যালয়ে অশান্তি হলে শুভেন্দুর সমস্যা, কারণ শুভেন্দু ইন্ডাস্ট্রি করতে পারবে না, ওর ডেভেলপমেন্ট, জেনারেল ডেভেলপমেন্ট করতে অসুবিধা হবে, পাবলিক পারসেপশন খারাপ হবে রাজ্যের। কিন্তু এই উপাচার্য থেকে শুরু করে যারা অধ্যক্ষ থাকেন তাদের মধ্যে ব্যতিক্রমী দু একজন ছাড়া তারা সরকারকে তোষামত করতে এতটাই ব্যস্ত থাকে, তারা আইনের শাসন ভুলে যান, আইন অনুসারে কাজ করেন না। ফলে উপাচার্য থেকে অধ্যক্ষদের মেইন প্রবলেম, সরকার চাক না চাক, শাসক দল চাক না চাক, এরা আগ বাড়িয়ে তেল মারতে মারতে এমন জায়গায় নিয়ে যায় যে সরকারের ভাবমূর্তি তাতে ক্ষুণ্ণ হয়, যেটা যাদবপুরেও হলো।